আবরাজ দাঁড়িয়ে বিশাল রাজপ্রাসাদের ন্যায় দেখতে বাড়িটার সামনে। গেট থেকে শুরু করে গার্ড দিয়ে পুরো বাড়িটা ঘিরে আছে। এই বাড়িটাতে একসময় তার রাজত্ব চলতো, সেও এখানে থাকতো। কিন্তু সময়ের সাথে সাথে সে নিজেকে যথাসাধ্য এটা থেকে দূরে নিয়ে নিল। ছোট একটা সুখ নীর বাঁধলো, স্বপ্ন দেখলো, বিয়ে করা স্ত্রীকে নিয়ে সংসারও করলো। তবে খুব বেশি দিন নয়, এটাও শেষ করে দিল। এ সপ্ত তার বা হাতের খেল তৈরি করা। কিন্তু তার সন্তান, এটা সে কিভাবে মেনে নেবে, প্রশ্রয় দেবে? কখনো না। প্রয়োজনে আবারও আগের রূপে ফিরবে আবরাজ খান। তবুও সন্তান হত্যার বিচার সে নিজে করবে। গাড়ি থেকে নামার আগেই জন আবরাজের হাত ধরলো। এই প্রথম আবরাজের কোনো কাজে সে অমত পোষণ করলো, ভয় পেল, বাধা দিল, বলল, স্যার আর একবার ভাবুন। এখানে যাওয়া মানে আপনি আগের অবস্থানে ফিরে যাওয়া। প্রয়োজনে সেটাই হবে। কথাটা বলেই আবরাজ জনের হাত ছাড়িয়ে নিল। রোলস রয়েস কারটা থেকে নেমে সে গেটের দিকে এগিয়ে এলো। আস্তে আস্তে গায়ের ব্লেজারটা খুলতে শুরু করলো। গার্ড কজন সামনে এলো। আবরাজ ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাতেই সবাই সরে দাঁড়ালো। একটা সময় এই আবরাজ খানের কথাতেই উঠতে বসতো তারা। পুরনো খাতিরে শুধু বলল, ইউ উইল বি ফাইন, গো ব্যাক টু গুড, ডোন্ট স্টপ মি। ব্যাস এটুকু কথাই। গার্ড মাথা নিচু করে নিল। আবরাজ ব্লেজারটা হাতের ভাঁজে নিয়ে হাঁটা ধরলো বাড়ির ভেতরের উদ্দেশ্যে। গার্ড পেছন থেকে কাউকে কল দিল সাথে সাথে। বাড়ির ভেতরে রয়েছে 7 থেকে 8 জন সার্ভেন্ট। আবরাজকে দেখে সবাই হতভম্ব হয়ে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে। সাথে সাথে সবাই দৌড়াদৌড়ি করে কিচেনের দিকে ছুটল। আবরাজ গিয়ে তুলতুলে নরম গদির সোফায় আয়েশ করে বসলো। সার্ভেন্ট সবাই ফিরে এলো, মনে হয় 2 মিনিটের মাথায়। সবার হাতে রয়েছে কিছু না কিছু। হট কফি, কোল্ড ড্রিঙ্কস, শরবত, কারোর হাতে বা টাওয়াল, কেউ বা পানির গ্লাস। আবরাজ সেদিকে একবারও তাকালো না। নিজের হাতের ফোনটায় দৃষ্টি স্থির রেখে জিজ্ঞাসা করলো, হোয়ার ইজ ট্রিনা? ম্যাম ইজ ইন দ্য গেম রুম স্যার, একজন সার্ভেন্ট বলল। আবরাজ সাথে সাথে উঠে দাঁড়ালো। দোতলায় সিঁড়ির সাথে তাদের গেম রুম। মুখস্থ আবরাজের এই বাড়ির প্রতিটা কোণা। হনহনিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। কাচের দরজাটা ঠেলে নিঃশব্দে ভিতরে প্রবেশ করে কোনো দিক না তাকিয়ে দেয়ালের সাথে সেট করা সোফায় ছুঁড়ে ফেলে দিল হাতের ব্লেজারটা। সাদা শার্টটার হাতা ফোল্ড করতে করতে একদম গিয়ে বিলিয়ার্ড টেবিলের সামনে দাঁড়ালো। ট্রিনা কিউ স্টিক দিয়ে সবেমাত্র একটা বল ফেলতে যাচ্ছিল পকেটে। তখন আচমকাই কেউ সামনে চলে আসায় চমকে উঠল সে। মনোযোগ বিচ্ছিন্ন হলো। বলটা গড়িয়ে গিয়ে বিলিয়ার্ড টেবিলের সামনে দাঁড়ানো ব্যক্তিটার বরাবর সামনে স্টপ হলো। ট্রিনা বিরক্ত হয়ে নিচের দিকে তাকিয়ে থেকে চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে বিরক্তি স্বরে প্রকাশ করে বলল, হু আর ইউ? ইটস মি, আবরাজ খান। ট্রিনা কল্পনাও করেনি, কখনোই ভাবনায় আসেনি এটা আবরাজ হবে। ভেবেছিল খুব বেশি হলে জুনায়েদ হবে, নয়তো কোনো গার্ড। কিন্তু আবরাজের গম্ভীর রাশভারী কণ্ঠ মেয়েটার আত্মা পর্যন্ত কেঁপে উঠল। ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়িয়ে নিজের চোখকে অবিশ্বাস করতে পারল না। অস্ফুটে মুখ দিয়ে বেরিয়ে এলো, আবরাজ? ইয়েস। আবরাজ ঠোঁট চেপে ধরে অদ্ভুত হাসল। ট্রিনার শরীরের প্রতিটা লোমকূপ শিরশিরানি হলো। সে নিজেকে যথাসাধ্য সামলে রাখার চেষ্টা করলো। আবরাজ নিশ্চয়ই জানে না তার বউকে স্লো পয়জন দেওয়া হয়েছে। অবশ্য জানার কথাও না। না জানার জন্যই তো এই পন্থা অবলম্বন করেছে সে। তবে কি অন্য কোনো কারণ? সে নিজেকে স্বাভাবিক দেখিয়ে জিজ্ঞাসা করলো, তুমি এখানে? আসতে তো হতোই। তার পাগল মন আবরাজ খানের একটু আহ্লাদি স্বরে গলে উঠল। বেশ আগ্রহ নিয়ে সে বলে উঠল, আমি জানতাম আবরাজ, ওই মেয়েতে তুমি বেশি দিন আটকাবে না। আবরাজ ঠোঁটের কোণে অদ্ভুত হাসি ঝুলিয়ে ধীর পায়ে এগিয়ে এলো। ট্রিনা দ্রুত পা ফেলে বিলিয়ার্ড টেবিলের মাঝামাঝি এসে আবরাজের কোমর জড়িয়ে ধরল। নেশাতুর ভঙ্গিতে এক হাত ছুঁয়ে দিল পুরুষটার উন্মুক্ত বুকে। আবরাজ চোখ বন্ধ করল। তার চোয়াল অনুমান করা গেল খুব কঠিন। ট্রিনাকে সে দ্রুত নিজের থেকে ছাড়িয়ে নিল। হাত একটা আলগোছে ধরে বলল, এখানে না। ট্রিনা অস্থির। বহুদিন হয় সে পুরুষের ছোঁয়া পাচ্ছে না। জোনায়েদ নেই, তার উপর মিস্টার জি তাকে বাইরে যেতে দিচ্ছে না। এক প্রকার আটক করেছে তাকে, অসুস্থতার নাম করে। তাই বাইরে যাওয়ার সুযোগ সে হাতছাড়া করলো না। তাছাড়া আবরাজ খানের মতিগতি কখন আবার ঘুরে যায় তার ঠিক নেই। একবারের জন্য হলেও তার এই পুরুষটাকে চাই। যেখানে আবরাজ খান নিজে তার সঙ্গ দিতে এসেছে, সেখানে এই সুযোগ হাতছাড়া করার কোনো মানেই হয় না। কে বলতে পারে, হয়তো এটাকে সে কাজে লাগিয়ে আবরাজ খানকে আজীবনের জন্য নিজের করতে পারে। চালাক নারী বুঝলই না আবরাজ কেন এলো। কিছুই মেয়েটার মাথায় এলো না। আবরাজের হাত টেনে ধরে বেরিয়ে এলো। আবরাজ বাঁকা হাসলো। মেয়েটা আসলেই পাগল। তার অস্তিত্বকে মেরেও কি অবলীলায় তার সাথে কথা বলছে, বাইরে যাচ্ছে। একটু ভয়ও হচ্ছে না, ভাবছে না কিছু। গাড়ির নিকট আসার আগেই গেটে তাদের আটকে দিল গার্ড। আবরাজ তৎক্ষণাৎ জনকে ব্লুটুথের সাহায্যে সচেতন করলো। ট্রিনা একজন গার্ডকে ততক্ষণে থাপ্পড় মেরে দিয়েছে। তারই বাবার খেয়ে তার সাথে ঘাড় উঁচু করে কথা হচ্ছে। মেয়েটা সহ্য হলো না। সামান্য একটা ব্যাপারে মেয়েটা কতটা ডেসপারেট। আবরাজ ঠোঁট কামড়ে ধরে প্যান্টের পকেটে হাত গুজে এগিয়ে এলো। তারপর নিজ দায়িত্বে বেরিয়ে এলো ট্রিনাকে নিয়ে। গাড়ি ফাঁকা। ট্রিনা চোখ মুখ কুঁচকে বিরক্ত প্রকাশ করলো। আবরাজ ড্রাইভিং করবে, তাহলে তো গাড়িতে কিছু করা যাবে না, অপেক্ষা করতে হবে।
ত্রিনা অন্য সকল বিষয়ে অধৈর্য হলেও আবরাজ খানের জন্য সে ধৈর্য ধরে সব করতে রাজি। চুপচাপ বসে গেল গাড়িতে। আবরাজ গাড়ির চাবি ঘোরালো, চোখে কালো সানগ্লাসটা পরে স্টিয়ারিং ধরলো। আবরাজের প্রতিটা কাজে ত্রিনা আকর্ষিত হয়। আবরাজ খানের প্রতি তার দুর্বলতা এটাই প্রমাণ করে সে এই পুরুষটার জন্য সব করতে পারে। ফিজার মন খারাপ, শরীর দুর্বল, তবুও সারাদিন অপেক্ষা করে আবরাজ একটা কল দেবে। মেয়েটা ঘুমালো না পর্যন্ত, যদি কল মিস হয়ে যায়। মেহেরিনও সাথেই আছে, চলে যাবে মেয়েটা। আজ সারাদিন বোনের সাথে ছিল সে। গত রাতের পর আব্রাহাম আর খোঁজ করেনি মেহেরিনের। এতে আরো অভিমান জমেছে মেয়েটার মনে। ফিজা বোনকে যাওয়ার ব্যাপারে কিছু বলে না, বলার অধিকারও নেই। এখন তো শুধু মেহেরিন তার বোন না, এবাড়ির বউ, যা ইচ্ছে করতে পারে। তবে মন খারাপ দেখে মেহেরিনকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর? আপুকে বল। কিছু না আপু। ভাবনায় বিভোর থাকা মেহেরিন অপ্রস্তুত হয়ে সাথে সাথে জবাব দিল। কথার টোন কেমন যেন লাগলো ফিজার। বোন তার সহজে মন খারাপ করে না, চুপচাপ থাকে, তবে মলিন হয়ে না। বিচক্ষণ রমণী ফিজা ছোট বোনকে চেনে। তাচ্ছিল্য হেসে বলে উঠল, আপুকে মিথ্যে বলতে শিখেছিস এখন? আপু, উনি আমায় মনের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেনি তো? জানো, একটু কিছু হলেই কেমন রাগ দেখায়। সহজ সরল তো মেহেরিন, একদম সাদাসিধা টাইপ। যেখানে ফিজা 4 বছর হাজবেন্ডের অবহেলা পেয়েও কখনো মুখ ফুটে কাউকে কিছুই বলেনি, সেখানে মেহেরিন বিয়ের 1 সপ্তাহের মধ্যে বোনের সাথে কত সুন্দর কথা বলছে। এমন সহজ সরল বোনের অসহায় কণ্ঠ ফিজার বুকে বিঁধল। বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তেমন কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। আব্রাহাম ভালো ছেলে। বোনকে তো বলে দিল, তবে সে নিজেও চিন্তিত হলো এ ব্যাপারে। সত্যিই ভাবার বিষয়, জোর করে বিয়ে করে এখন তারই বোনের সাথে রাগ দেখায়। সবেমাত্র হাত রেখেছিল পুরুষটার শক্ত পোক্ত লম্বা চওড়া লোমহীন বক্ষে। সাথে সাথে তীব্র যন্ত্রণায় উদর জর্জরিত হলো। চোখ দুটো বেশ বড় বড় আকৃতি ধারণ করলো। হেসকি উঠল একবার, পরপর 2-3 কদম পিছিয়ে গেল রমণী। অবাক হয়ে সামনের পুরুষটার দিকে তাকিয়ে নিজের বাঁ হাতটা চোখের সামনে ধরল। হতবিহল দুর্বল দৃষ্টিতে তাকিয়ে মেয়েটা। সামনের পুরুষটার চোখে মুখে আনন্দ। তার সন্তান হত্যার প্রতিশোধ নিতে সক্ষম সে মার্ডার করেছে। তবে আজকের মতো শান্তি বুকে কখনোই আসেনি। নিজের অস্তিত্ব দুনিয়া দেখার আগে তার থেকে কেড়ে নেওয়া হয়েছে। সে অনুভব করতে পারেনি, ছুতে পারেনি। ভাগ্যের জোরে অর্ধাঙ্গিনী বেঁচে গেল। তবুও সন্তান হত্যার প্রতিশোধের আগুন যে নেভার নয়, তার জীবন থেকে 4টা বছর নিয়ে নিল। প্রাণে মারতে চাইল, 1টা বছর কমায় রাখলো। ড্রাগসে স্মাগলিং, যত রকম বেআইনি কাজ তাকে দিয়ে সেরে নেওয়া হলো। যদিও এসব নিয়ে তার আক্ষেপ নেই কোনো, কিন্তু এত এত ছাড় দেওয়ার পরেও সে কি পেল? নিজের অস্তিত্বটা পর্যন্ত কেড়ে নিল, যা শুরু হওয়ার আগেই শেষ করে দিল। একটা ছোট্ট হার্টবিট হওয়া মাত্র দুমড়ে মুচড়ে নীরবে নিভিয়ে দেওয়া হলো। মায়ের মাতৃত্ব স্বাদ উপভোগ করার আগেই সমাপ্ত করে দিল। বাবা হওয়ার সংবাদটা সে পেল না, উপভোগ করতে পারল না, তার আগেই সব শেষ। একটা কোল খালি করে দিল। যাদের কষ্ট দিল তাদের তো কোনো দোষ নেই, তাহলে সে কি করে এটা মানবে? পাপ তো বহু করলো, এবার না হয় আরো একটু করে নেওয়া যাক। গার্ডকে ইশারা করে বলে উঠল, এর বডিটা এতটা টুকরো করবে ঠিক যতটা টুকরো হলে ছুঁয়ে দেখা অসম্ভব, যেমনটা আমি পারিনি আমার সন্তানকে ছুতে। আবরাজ, কোথায় তুমি? ভয় করছে আমার, প্লিজ ডোন্ট গেম উইথ মি। ত্রিনা 2 হাতে নিজের কান চেপে ধরে চিৎকার করে বলছে, নেই কেউ এখানে। হ্যালুসিনেশন হচ্ছে এমন এক মানসিক অবস্থা যেখানে কেউ বাস্তবে না থাকা কিছু দেখে, শোনে, গন্ধ পায় বা অনুভব করে, যেটা কেবল তার নিজের মস্তিষ্কে ঘটে, কিন্তু অন্য কেউ সেটা অনুভব করতে পারে না। একটু আগে আবরাজ তাকে এখানে নিয়ে এসে কোথায় যেন চলে গেছে, অথচ ত্রিনা নিজের রোগের বশবর্তী হয়ে এসব ভাবছে। ত্রিনা শুনতে পাচ্ছে হঠাৎ কেউ যেন ফিসফিস করে বলছে, তুমি মূল্যহীন, নিজেকে শেষ করো। কোনো পুরুষালী সুর। ত্রিনা পাগলের মতো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। এটা ঘটে যখন মস্তিষ্কের সেন্সরি প্রসেসিং এলাকা যা দেখে, শোনে, ছোঁয়ার অনুভব করে অতিরিক্ত উত্তেজিত বা ভুলভাবে সক্রিয় হয়। যেমন ত্রিনা একটু আগে কল্পনা করেছে আবরাজ তাকে মেরে ফেলতে চাইছে, ছুরি দিয়ে আঘাত করেছে। আসলে কিন্তু আবরাজ ঘটনাটা ঘটিয়েছে, শুধু তার সাথে নয়, এটা ত্রিনা নিজের সাথে কল্পনা করে হ্যালুসিনেশন করছে। আতঙ্ক, অবসাদ, সন্দেহ, রাগে মেয়েটার বাস্তবতা খুঁজে পাচ্ছে না। অসুস্থতার জন্য আরো বিগড়ে গিয়েছে পরিস্থিতি। যেহেতু ত্রিনার মানসিক সমস্যা আছে, সে আগে পাপ অন্যায় করেছে, এখন সে নিজেই হ্যালুসিনেশনের শিকার হয়ে মনে করছে তার শাস্তি হচ্ছে। ঘরটা অন্ধকার, জানালার পর্দা বাতাসে হালকা দুলছে। টিকটিকির ডাকে এক অদ্ভুত থমথমে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ছে ঘরে। সবসময় সুন্দর করে মাস্কারা লাগিয়ে আর্ট করে রাখা চোখ লাল হয়ে খুব বিশ্রী লাগছে। সদা সর্বদা নিজের ঠোঁটগুলোকে লিপস্টিকে রাঙিয়ে রঙিন সুন্দর আকর্ষণীয় করে রাখা ঠোঁটের অবস্থা করুন। লিপস্টিক এবড়ো থেবড়ো হয়ে শুকিয়ে গেছে। সিল্কি সোজা কোমর সমান লম্বা চুল এলোমেলো।
যে কপালের দিকের ছোট ছোট বেবি কাট করা চুলগুলো দিয়ে সে নিজের সৌন্দর্য বাড়িয়েছিল, পুরুষদের অ্যাটেনশন নিয়ে নিত, সেই সুন্দর লোভনীয় চুল ঘামে ভিজে কপালে লেপ্টে আছে। সুন্দরী রমণী, বাবার প্রিন্সেস, টাকা পয়সা কোনো অর্থাভাব নেই, বাবার বিশাল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারীর খুব করুণ অবস্থা। কাঁদতে কাঁদতে মেয়েটা নিচে হাঁটু গেড়ে বসে গিয়েছে। নিশ্চয়ই মিস্টার জি এমন অবস্থা সহ্য করতে পারতেন না এখানে উপস্থিত থাকলে। আবরাজ কাচের দেয়ালের ওপাশে বাঁকা হাসল। জনকে কিছু ইশারা করতেই সে চলে এলো এদিকে। তৃণা হঠাৎ দেয়ালের ওপাশ থেকে পুরুষালী গলা আবার শুনতে পায়, তুই পাপ করেছিস তৃণা, তাই শাস্তি তোকে পেতেই হবে। তৃণার চোখ বড় হয়ে যায়, কাঁপতে কাঁপতে সে উঠে দাঁড়ায়। কে কে বলছে এসব? তোর রক্ত চাই, তোকে মুক্তি দিতে হবে, তুই মরলেই এই পাপ ঘুষবে। চারদিক থেকে সব পুরুষালী গলায় একই কথা ভেসে আসছে। কাচের দেয়ালের আয়নার ভেতরে তার প্রতিচ্ছবি কথা বলছে, তুই নোংরা, তুই পচে গেছিস তৃণা, মর মর। তৃণা কানে হাত চাপা দিয়ে চিৎকার করে উঠল, থামো প্লিজ থামো, আমি আর পারছি না। সে কাচের দেয়ালে মাথা ঠুকতে থাকে, কাঁদে, হাঁটে, দরজা বন্ধ, জানালাও বন্ধ, তবু সেই গলা থামে না। শেষমেশ পাশ থেকে রক্তমাখা ছুরি তুলে নেয়, যেটা দিয়ে আবরাজ তাকে আঘাত করেছে। পেটটা যেন ব্যথায় টনটন করছে। শেষবারের মতো আয়নার দিকে তাকায়। আয়নায় তার নিজের রক্তমাখা শরীর দেখতে পায়। সাথে সাথে নিজের শরীরে আঘাত করে, একবার দুবার বহুবার। রক্তে ভেসে যায় জলপাই রঙের লেডিস শার্ট। এরপর সে নিচে পড়ে গেল। আস্তে আস্তে তারই আঘাতের কারণে শরীর থেকে রক্ত বেরিয়ে সাদা ফ্লোর রক্তে রঞ্জিত হয়।